দেশের সব রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচন চায় জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়। সংঘাতের পথ ছেড়ে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। এজন্য ঢাকা সফরে এসেছেন জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো। তিনি আলোচনা করছেন নির্বাচন সংশ্লিষ্টদের সাথে। আজকের বাংলাদেশে আমরা তাই কথা বলবো দূতের দাওয়াই নিয়ে। আলোচনার জন্য আজ আমাদের স্টুডিওতে আছেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, আছেন সাবেক সচিব ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার এম হায়দার আলী এবং স্থানীয় সরকারের বিভাগের সচিব জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান। এছাড়া স্বাগত আপনাদের। এছাড়া আমরা সরাসরি কথা বলবো চট্টগ্রাম থেকে বাংলাদেশ অর্থনীতি সমিতির সাবেক সভাপতি অধ্যাপক ডক্টর মাইনুল ইসলামের সাথে। স্বাগত আপনাকেও। আমি জনাব আলী ইমাম মজুমদার, আপনার একটি লেখা থেকে একটু উদ্ধৃত করতে চাই একটি বিষয়। বর্তমান রাজনৈতিক যে অচল অবস্থা সেটিকে কেন্দ্র করে আপনি লিখেছেন, আমাদের প্রধান দুটি রাজনৈতিক দলের জেদ তাদের অবস্থান থেকে কোনরূপ ছাড় না দেওয়ার ঐতিহ্য লক্ষ্য করলে আমরা আশাবাদী হতে পারি না। নেহায়াত বাধ্য না হলে অতীতে তারা কখনো নিজ অবস্থান থেকে সামান্যতম ছাড় দেয়নি, ফলে মাসুল দেয় এদেশের জনগণ। আমি একটু বিনয়ের সাথে প্রশ্ন করতে চাই, এক্ষেত্রে আমলারা বা শীর্ষ আমলারা, আপনি ক্যাবিনেট সচিব ছিলেন, সেক্ষেত্রে কি ভূমিকা রাখতে পারেন বা রেখেছেন বা রেখে থাকেন? আসলে রাজনৈতিক বিষয়ে আমলাদের ভূমিকাটা তুলনামূলকভাবে খুবই গৌণ। কিছু সামান্য কিছু পরামর্শ দেওয়া ছাড়া যারা খুব কাছাকাছি থাকে তেমনটা নেই। রাজনৈতিক যে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারটা, এটা রাজনীতিবিদদের, দেশের অভিভাবক রাজনীতিবিদরা, এবং তারাই সিদ্ধান্ত নেওয়া উচিত রাজনৈতিক যে অচল অবস্থা আছে বা রাজনৈতিক যে সব সমস্যা আছে এগুলি কিভাবে সমাধান করতে হবে, এটা রাজনীতিবিদদেরই পুরোপুরি বিষয়। এখানে আমলাদের ভূমিকা আমাদের ভূমিকা গৌণ, খুবই গৌণ, খুবই গৌণ। বেশ, হায়দার আলী খান, আপনি কি একমত? না, এখানে যে বিষয়টা মজুমদার সাহেব যে কথা বলছে সেখানে আমি একমত, তবে সম্পূর্ণ না। উপমহাদেশের ইতিহাস যদি আমরা ঘাঁটি তাহলে দেখা যায় কখনো কখনো আমলারা অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা রাখছে। যেমন 46 সালের নির্বাচনের পরে যখন হোম মিনিস্টার কে হবে এটা নিয়ে যখন দ্বন্দ্ব দেখা গেল কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে, কংগ্রেসও চাচ্ছে হোম মিনিস্টার এবং মুসলিম লীগও চাচ্ছে, তখন কংগ্রেস ভাবলো যে মুসলিম লীগের ভিতরে যেহেতু কোনো অর্থনীতিবিদ নাই, অতএব অর্থমন্ত্রী তারা নেই। এটা নিয়ে জিন্না এবং তার ক্যাবিনেট খুব বিপদে বেকায়দা পড়ে গেল। তখন একজন আমলা এটাকে সেভ করেছিল, তিনি হলেন গোলাম মোহাম্মদ। তিনি জিন্নাকে বললেন যে কোনো ভয়ের কারণ নাই, এটা আমাদের জন্য একটা সৌভাগ্য বয়ে নিয়ে আসবে। বলে কি বলো তুমি? যে হ্যাঁ। বলে তুমি যদি এখানে সাহায্য করো তাহলে আমি এটা গ্রহণ করব। যে হ্যাঁ, আমরা গ্রহণ করব। এরপরে দেখা গেল যে প্রথম বাজেটেই সেখানে এই মুসলিম লীগ এই সেখানে লিয়াকত আলী খান ছিলেন অর্থমন্ত্রী। তিনি করলেন কি, যত বড় বড় পুঁজিপতি আছে ভারতের, টাটা বিড়লা থেকে আরম্ভ করে সকলকে তাদের ট্যাক্স ডাবল করে দিলেন, ইনকাম ট্যাক্স। আর গরিব যারা আছে তাদেরটা অর্ধেক করে দিলেন, কমিয়ে দিলেন। এই থেকে হই হই রই রই হয়ে গেল। বলে যে কি করে তখন মুসলিম লীগ বলে যে তোমরা বলে যে মুসলিম লীগ নবাব এবং জমিদারদের পলিটিক্যাল পার্টি, আমরা তাদেরকে ট্যাক্স করেছি। আর এখন দেখা যাচ্ছে কার্যত তোমরাই সেটা করো, আমরা গরিব মানুষের জন্য রাজনীতি করি, তোমরা ধনী মানুষের জন্য রাজনীতি করি। এই যে অবস্থা, এটা মানে শেষ পর্যায়ে ব্যারিস্টার এম হায়দার আলী, আমরা যে প্রশ্নটার মধ্যে ছিলাম যে আমরা রাজনৈতিক অচল অবস্থা দেখেছি 2006 সালে আপনি যখন দায়িত্বে ছিলেন, তখন আমরা দেখেছি একটি রাজনৈতিক অচল অবস্থা, সংকটের মধ্যে আমরা ছিলাম। সেই সংকট নিরসনে আসলে আমলাদের কোনো ভূমিকা থাকে কিনা, যেটি আলী মজুমদার সাহেব বললেন যেটি খুবই গৌণ ভূমিকা থাকে। আমি বুঝতে পারছি, জি সত্য কথা। এই ক্ষেত্রে যারা পলিটিশিয়ান, জি তাদেরকে এখানে ইনভাইট করতে হয় আমলাদেরকে, যে আপনি কি মতামত। যদি তারা না করে সৌমটু হয়ে কোন আমলা সেখানে তার এগিয়ে যাওয়ার কথা, রাজনীতিবিদরা যদি আহ্বান জানায় তাহলে তখন তারা সুন্দর, সুস্পষ্ট এবং অত্যন্ত ডিসেন্ট ডিসিশন তারা দিতে পারে। এই 2006 সালের আপনার অভিজ্ঞতাটাকে আপনি একটু বলবেন? রাজনীতিবিদরা যখন এই 2006 সালেও কিন্তু সিমিলার একটা অচলার অবস্থা সৃষ্টি হয়েছিল, আওয়ামী লীগ মানছিল না তত্ত্বাবধায়ক সরকার প্রধান হিসাবে বিচারপতি কে এম হাসানকে। অ্যাকচুয়ালি সে সময় আমরা আমলা ছিলাম, কিন্তু আমাদের কাছে ওইভাবে কোনো সাজেশন চাওয়া হয়নি। রাইট। তবে আমার দৃষ্টিতে কে এম হাসান তিনি অত্যন্ত যোগ্য লোক ছিলেন। তাকে মানে বাদ দেওয়াটা আমাদের জন্য, এই দেশের জন্য
ক্ষতি হয়েছে। হয়তো এই ব্যাপারে খুব কম লোকেরই সন্দেহ থাকবে। জনাব আবু আলম শহীদ খান, আমি একই প্রশ্ন আপনাকে করতে চাই, আসলে ভূমিকাটা গৌণ নাকি কিছু ভূমিকা রাখার আছে? কারণ এখানে জনাব আলী মোহাম্মদ মজুমদারকে যদি আমি আবারও কোট করি, তাহলে যে মাসুল কিন্তু দিচ্ছে জনগণ। রাইট, এখানে ভূমিকা রাখার অবশ্যই সুযোগ আছে, এটা থাকা উচিত। ওনারা দুজনই যে কথাটা বললেন যে ভূমিকাটা এখন গৌণ, বা আমাদের হায়দার সাহেব যেটা বললেন ওনাদেরকে ডাকা হয়নি। আসলে একটা ডেমোক্রেসি যদি চালাতে হয়, গণতান্ত্রিক ব্যবস্থায় কিন্তু এই যে সিভিল প্রশাসন, এটা গণতান্ত্রিক ব্যবস্থার একটা অন্যতম অঙ্গ, এবং জুডিশিয়ারি, সিভিল প্রশাসন এই সব মিলেই তো একটা গণতান্ত্রিক ব্যবস্থা চলে। কিন্তু বাংলাদেশে আমরা কি দেখেছি? বাংলাদেশে আমরা দেখেছি যে বিগত 40 বছরে বাংলাদেশের গণতান্ত্রিক যে চর্চা, সেই গণতান্ত্রিক চর্চাটা ঠিকমতো এগুতে পারেনি। সেই কারণে আমাদের যে ভূমিকা রাখার, ঐতিহাসিকভাবে যে ভূমিকা রাখার সুযোগ ছিল, বা অন্যান্য দেশের গণতন্ত্রের যে সুযোগটা আছে, সেই সুযোগটা বাংলাদেশের নাই। কিন্তু আমাদের সুযোগ নাই, সেজন্য আমরা দায়বদ্ধ না, এই ধরনের আলোচনা করাটা ঠিক হবে না। আমাদের অবশ্যই সুযোগ নেই, এটা যেমন সত্য, আমাদের সুযোগ নিতেও হবে, সুযোগ সৃষ্টি করতে হবে। কারণ আমরা সরকারের সাথে যেমন কাজ করছি, একটা সরকারের সাথে আমরা কাজ করছি না, আমরা বিভিন্ন সরকারের সাথে কাজ করছি। সরকারের, বিরোধী দল, সরকার, সকলকে আমরা চিনি, এবং আমরা জনগণের কাছে আমাদের দায়বদ্ধতা আছে, সংবিধানের কাছে আমাদের দায়বদ্ধতা আছে। তো আমাদেরকে এটা মনে রেখেই আমাদের যদি কোনো ভূমিকা পালন করার সুযোগ থাকে, সেই ভূমিকাটা পালন করতে হবে। আপনি কি কোনো ডাকের জন্য অপেক্ষা করবেন, যেটি বলছিলেন? অবশ্যই না। যদি আমি মনে করি যে আমাদের সরকারকে একটা পরামর্শ দেওয়া দরকার। আমাদের কাজটা কি? আমাদের কাজটা তো হলো সরকারকে পরামর্শ দেওয়া, এবং সরকারের যে একটি দল সরকারে থাকে, তাদের যে নির্বাচনী ইশতেহার আছে, সেই ইশতেহার অনুযায়ী তারা যে ভালো কাজগুলো করতে চান, সেগুলো বাস্তবায়নে সহায়তা করা, এবং সবচেয়ে বড় কাজ হলো সংবিধানকে সমুন্নত রাখা। আপনি কি এই মুহূর্তে সরকারকে কোনো বিষয়ে পরামর্শ দেওয়ার কোনো অনুভব করছেন? আমি এখন অনুভব করছি না। আমরা একটু রাজনৈতিক বিষয়, আমরা একটু অধ্যাপক মনিরুল ইসলামের কাছে আসি। অধ্যাপক মনিরুল ইসলাম, আপনি শুনছিলেন, আমি প্রথম প্রশ্নটি আবার করতে চাই যে রাজনীতিবিদদের পরিচালনার ক্ষেত্রে আমলাদের ভূমিকা গৌণ না কোনো ভূমিকা রাখার কোনো সুযোগ আছে? ডক্টর মনিরুল ইসলাম। দেখুন, এখানে বাংলাদেশের যে রাজনৈতিক সংস্কৃতি, তাতে এটা বলা যায় যে আসলে আসল ক্ষমতাটা প্রধানমন্ত্রী এবং বিরোধী নেতার কাছে ব্যক্তিগতভাবে কেন্দ্রীভূত হয়ে গেছে। অতএব এক্ষেত্রে যেটা আমাদের খেয়াল রাখতে হবে সেটা হলো, তারা সরকারে যেমন অত্যন্ত শক্তিশালী একটা, প্রায় বলতে গেলে একনায়কত্ব প্রতিষ্ঠা করেছেন, ঠিক তেমনি দলের মধ্যেও তাদের যে ক্ষমতা, সেটা প্রশ্নবিদ্ধ করার মতো অন্য কোনো রাজনীতিবিদ তাদের নিজেদের দলে নেই। এই অবস্থায় বর্তমানে যে অচল অবস্থা, সেখানে আমার মনে হয় যে প্রশ্নটা সেটা হলো যে যিনি ক্ষমতায় আছেন তিনি ক্ষমতা ছেড়ে নির্বাচনে হারার জন্য প্রস্তুত নন, আর যিনি ক্ষমতায় আসতে চাচ্ছেন তিনিও ক্ষমতাসীন দলের আরও প্রায় 7.5 মাস তাদের মেয়াদ বাকি থাকার আগেই জবরদস্তি করে তাদেরকে ক্ষমতা থেকে বিতাড়িত করতে চাচ্ছেন। এই দুটো দৃষ্টিভঙ্গি আমার মনে হয় বর্তমান সংকটের জন্য দায়ী। এখানে খেয়াল রাখতে হবে যে একটা সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন যদি করতে না পারে, তাহলে ক্ষমতাসীন দল একতরফা নির্বাচন করে ক্ষমতায় থাকতে পারবে না। এটা বিএনপি যেমন 2006-07 চেষ্টা করেছিল এবং তার ফলে 1-11 এসেছিল, এখানেও বর্তমানে যে অবস্থায় আমরা এসছি, সেখানে যদি আওয়ামী লীগ মনে করে যে বিএনপিকে বাদ দিয়ে তারা একটা নির্বাচন করে ফেলবে, তাহলে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক হবে, এবং এই ধরনের দৃষ্টিভঙ্গির কারণে আবারও যারা অনির্বাচিত সেই ক্যান্টনমেন্টের সমরপ্রভুরা ক্ষমতায় আসার জন্য তারা আবার একটা পরিবেশ পেয়ে যাবেন। অতএব আমাদের পক্ষ থেকে যেটা বলা প্রয়োজন সেটা হলো যে এখানে সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কায়েম করা হয়েছিল, কিন্তু 2006-07 আমরা দেখেছি যে ইয়াজউদ্দিন সাহেবকে ব্যবহার করে বেগম খালেদা জিয়া কীভাবে সেই তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থাটা নিজেদের স্বার্থে ব্যবহার করতে চেয়েছেন, এবং শেষ পর্যন্ত আমরা দেখেছি যে সেই একটা
পেছন থেকে সামরিক বাহিনী কিছু শিখণ্ডী দাঁড় করিয়ে তারা 1/11 ক্ষমতা গ্রহণ করেছে। আমার দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখতে পাচ্ছি যে আবার আমরা সে পথে বোধহয় রওনা দিয়েছি। অতএব এখানে বাইরের দূতরা কি করবে না করবে তার চাইতে বড় কথা হলো যে আমাদের নিজেদের এই আত্মসমালোচনা এবং নিজেদেরকে প্রশ্ন করা দরকার যে আমরা ইতিহাসকে আবার সেই 2006-07-এর বাস্তবতা ফিরিয়ে থেকে আনবো কিনা। শিক্ষা না নিয়ে আমরা একই ভুল করতে যাচ্ছি কিনা। ডক্টর মনিরুল ইসলাম, আপনাকে অনেক ধন্যবাদ। জনাব আলী ইমাম মজুমদার, আমরা যে আমরা জানি যে জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো এখন আছেন, এখন রাজনৈতিক দলকে সংলাপমুখী বা সংকট নিরসনের চেষ্টা করছেন। আপনি কি মনে করেন এই চেষ্টা সফল হবে? চেষ্টা সফল হবে কিনা সে সম্পর্কে বলা একটু কঠিন ব্যাপার। এতে একটু পেছনে যেতে হয় যে আমরা নিজেদের ঘরের ব্যাপার নিজেরা সমাধান না করে বাইরের কাছে যাওয়ার রেওয়াজটা শুরু হয়েছে সম্ভবত প্রেসিডেন্ট এরশাদ যখন ক্ষমতায় ছিলেন তখন যৌথভাবে বর্তমান ক্ষমতাসীন দল এবং বর্তমান প্রধান বিরোধী দল আন্দোলন করছিল তার বিরুদ্ধে। তখন তারা সকলেই কিছুদিন পরেই আমেরিকা চলে যেত, এটা আমরা দেখেছি। এবং কিন্তু আলটিমেটলি কিন্তু বিদেশিদের দ্বারা জিনিসটা সমাধান হয় নাই। 1990 সনে একটা গণ আন্দোলনের মাধ্যমেই জিনিসটার সমাধান হয়েছিল। তারপরে 1996 সনে 95 শেষ থেকে 96 পর্যন্ত যে তত্ত্বাবধায়ক সরকারের জন্য বর্তমান ক্ষমতাসীন দল যে আন্দোলন করে, জি, তখন বিভিন্ন ধরনের বিদেশি প্রচেষ্টা এখানে ছিল যে একটা সমাধানে পৌঁছা যায় কিনা। এমনকি কমনওয়েলথ সেক্রেটারি জেনারেলের একটা প্রচেষ্টা বিশেষ দূত স্যার নিনিয়ান নাম সম্ভবত, নিনিয়ান উনি স্টিফেন, অস্ট্রেলিয়ান স্যার নিনিয়ান স্টিফেন গভর্নর জেনারেল ছিলেন, জি। উনি সেই দূত হিসেবে এখানে ছিলেন এবং মোটামুটি লম্বা সময় উনি চেষ্টা করেছেন, সেটা সফল হয়নি। এখন বিদেশিদের চেষ্টা সফল হবে কিনা এটা ঠিক আমি সঠিকভাবে এখানে বুঝতে পারছি না বা মন্তব্য করতে চাচ্ছি না। কিন্তু আমরা নিজেরা কেন করতে পারবো না এই ব্যাপারটা সম্পর্কে আমার কাছে একটা দুর্বোধ্য বিষয় আমরা মনে হয়। নিজেরা যে আলোচনা করে কিছু করতে পারি না সে ব্যাপারে একটু ব্যারিস্টার হায়দার আলী আপনার দৃষ্টি আকর্ষণ করছি যে আমরা দেখেছি যে দুই দলের দুই মহাসচিব এবং সাধারণ সম্পাদক পর্যায়ে আমরা কিন্তু অনেকগুলি বৈঠক দেখেছি 2006 সালে, যেটি আব্দুল জলিল এবং আব্দুল মান্নান সংলাপ হিসাবে খ্যাত হয়ে আছে, কিন্তু সেই ক্ষেত্রেও তো আমরা কোনো সমাধান পাইনি। আসলে তাহলে আমাদের সমাধানের উপায়টা কি? না, আসলে এখানে সমাধান অতি সহজ। 1996 সালে এই তত্ত্বাবধায়ক সরকার ইয়ার জন্য প্রতিষ্ঠার জন্য আওয়ামী লীগ 173 দিন হরতাল করেছিল এবং 17 দিন অসহযোগ আন্দোলন করেছিল। এবং তার প্রেক্ষিতে সেখানে বিএনপি পার্লামেন্টে এই তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি সিস্টেমটা পাশ করে নেয় এবং আমাদের সংবিধানে সংযোজন করা হয়। বাংলাদেশের ইতিহাসে, রাজনৈতিক ইতিহাসে এটা একটা অত্যন্ত চমৎকার একটি বিষয় ছিল, প্রতিষ্ঠিত বিষয়, এইভাবে অ্যাকমপ্লিশড ফ্যাক্ট যাকে বলে। এবং এটা সকলেই প্রশংসা করছে, বিদেশিরা এবং আমাদের দেশীয়রা। এই প্রশংসিত এই নিষ্পত্তিকৃত বিষয়টিকে আন্ডান করে বর্তমান সরকার এই মহা সংকটের সৃষ্টি করেছে। আপনি কি মনে করছেন যে আন্ডানটা করেছে বর্তমান সরকার নাকি সুপ্রিম কোর্টের একটি রায়ের কারণে? একই বিষয়। সুপ্রিম কোর্টের রায়কে কি আপনি সরকারের অংশ মনে করেন? হ্যাঁ, সেখানে পার্লামেন্টে সেটা পরে পাশ করেও নিয়েছে। আর এখানে একটি বিষয় মানে আমি বলতে চাই, 3টি অর্গান যে কোনো গভর্নমেন্টে, জুডিশিয়ারি, লেজিসলেচার এবং এক্সিকিউটিভ। মন্টেস্কিউ বলছে, বিখ্যাত ফিলোসফার, আমার পলিটিক্যাল রাইটার, তিনি বলছেন এই 3টি অর্গান তাদের সীমাবদ্ধ, তাদের যে গণ্ডি আছে গণ্ডির ভিতরে থাকতে হবে। যখনই এই গণ্ডি কেউ ক্রস করে তখন আর সেই দেশে অরাজকতা দেখা দেয়, সব কিছুতে গণ্ডগোল, মারামারি, হানাহানি, অনেক কিছু। আমাদের দেশে এখন বর্তমানে তাই হয়েছে। যেখানে এই যে এই যদি কেয়ারটেকার গভর্নমেন্ট পুনর্বহাল করা হয় তাহলে আপনার আগামী 3 দিনের ভিতরে পরিস্থিতি উল্টে যাবে। এই প্রশংসিত বিষয় যেখানে পাকিস্তানে হয়ে গেল কেয়ারটেকার গভর্নমেন্টের মাধ্যমে, যেখানে নেপাল দাবি করতেছে, যেখানে আপনার গ্রিস বলতেছে একই কথা, অথচ আমরা আমাদের দেশে এটা পরীক্ষিত বিষয়। সুতরাং কেয়ারটেকার গভর্নমেন্ট এখনই যে কেয়ারটেকার গভর্নমেন্টের মাধ্যমে, যেখানে নেপাল দাবি করতেছে, যেখানে আপনার গ্রিস বলতেছে একই কথা, অথচ আমরা আমাদের দেশে এটা পরীক্ষিত বিষয়। সুতরাং কেয়ারটেকার গভর্নমেন্ট এখনই যদি সরকার বলে যে আসুন এই এজেন্ডা কিভাবে আমরা এটা করব, আমরা সংগ্রামে কেয়ারটেকার গভর্নমেন্ট হলে এই সমস্যা মানে এই সংকটের একদম সহজ সমাধান হয়ে যেত, সহজ সমাধান হয়ে যাবে। অন্য কোনো কারণ সকলে কি চাচ্ছে,
চাচ্ছে একটা অবাধ, নিরপেক্ষ এবং এবং সুষ্ঠু সুষ্ঠু নির্বাচন। এবং সেটা তত্ত্বাবধায়ক বাংলাদেশের সরকারের অধীনে ইতিহাসে কোনোদিনও দলীয় সরকার এটা করতে পারে নাই। 1973 সালে 26 জন মন্ত্রী জি, বিনা আমরা- প্রতিদ্বন্দ্বিতা চলে গেল। যে আমরা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ Yes. নির্বাচন চাই। আমি এই প্রশ্নটির সঙ্গে একটু জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খানের সাথে একটু যোগ করি যে উনি বলছেন যে সরকারের নির্বাহী আদেশেই মূলত নির্বাহী আদেশে শাসন বিভাগ থেকে প্রদত্ত ক্ষমতা বলে আসলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটি বাতিল হয়েছে। এতে সুপ্রিম কোর্টের ভূমিকা নিয়ে আমি জানতে চেয়েছিলাম, উনি বলেছেন যে এতে আসলে সরকারেরই ব্যাপার। আমরা সুপ্রিম কোর্টের আইটি যদি পর্যালোচনা করি তাহলে সুপ্রিম কোর্টও কিন্তু আসলে বলেছিলেন যে আরো দুটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়ার কথা। একটি এস্টাবলিশড ফ্যাক্টকে কেন বাতিল করে আমরা সংকটের দিকে ঠেলে দিলাম, বা আপনার এই সম্পর্কে মতামত? আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে এসে আপনার মতামত থেকে শুরু করবো। আমরা একটা বিরতি নিচ্ছি। বিরতির পর ফিরে এলাম। আজকের বাংলাদেশে জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান, মানে এস্টাবলিশড একটি ফ্যাক্টকে প্রথমত আমি তো আগেই বলেছি যে আমাদের দায়িত্ব, যে সিভিল সার্ভিসের দায়িত্ব হচ্ছে সংবিধান সমুন্নত রাখা। তো আমি সেই দায়িত্বটাই পালন করব। এখনকার সংবিধানে যেটা আছে সেই সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারের কোনো সুযোগ নাই, তবে অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে আলোচনা হতে পারে, এটা দেশের প্রধানমন্ত্রী বলেছেন। তো সেটা নিয়ে আলোচনা হতে পারে এবং এটা সংসদে হতে পারে। আমি ব্যারিস্টার হায়দারের কথা একটু ফিরে যেতে চাই। উনি যেটা বললেন যে একটি মাত্র এই বিষয়টা করলেই নাকি বাংলাদেশের সমস্ত রাজনৈতিক সংকটের অবসান ঘটবে। তার মানে হচ্ছে যে বাংলাদেশে এখন যা ঘটছে সেটা ঘটনা হচ্ছে শুধুমাত্র ওই একটা কারণে, এবং সেটা পেছনে উনি যে দলকে এখানে রিপ্রেজেন্ট করতেছেন, যারা অ্যাডভাইজার, তো সেটা কি ধরে নিব আমি যে ওনারা এটা ঘটাচ্ছেন শুধুমাত্র এই একটি কারণে, যে তত্ত্বাবধায়ক সরকার হলে সব কিছু ঠিক হয়ে যাবে আগামী 3 দিনের মধ্যে। এই জিনিসটা আমি ঠিক বুঝতে পারিনি, ফলো করতে পারিনি। আমার ক্ষেত্রে আপনি যেটা বলছেন যে এটা করাটা উচিত হয়েছে কিনা, এইটার বিচার বিবেচনার দায়িত্ব কিন্তু আমার না, বা আমার কোনো এই বিষয়ে আমার কোনো নাই, স্টেক নাই। কারণ এটা সংসদ, দেশের সংসদে যে আইনটা প্রণীত হবে সেই আইন অনুযায়ী দেশের পরিচালনা হবে, এবং সেই আইন অনুযায়ী আমরা আমাদের দায়িত্বগুলো পালন করার চেষ্টা করব। আপনি যে প্রশ্নটি ব্যারিস্টার হায়দার আলীকে করলেন যে তত্ত্বাবধায়ক সরকার হলে যে 3 দিনের মধ্যে সব বিষয় ঠিক হয়ে যাবে, সেটি মানে এটি তাহলে সবকিছু ইচ্ছা করে করা হচ্ছে কিনা, আমি কি এই প্রশ্ন বিনয়ের সঙ্গে আপনাকে করতে পারি? তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যাতে না দিতে হয় তার জন্য কি বর্তমান সরকার এরকম কোনো ইয়ের ক্ষেত্রে ইনস্টিগেট করছে কিনা? এটা আপনার যদি তথ্য উপাত্ত থাকে আপনি বলতে পারেন। ঠিক তথ্য উপাত্তের কথা না, মানে না, সংসদ এটা তো প্রকাশ করতে এরকম পারে কিনা? এরকম জেনারেল কমেন্ট করা যাবে না। কারণটা হলো যে আপনারটা উনি কি বলেছে general 3 দিনের comment? মধ্যে ঠিক হয়ে যাবে। জি, আর উনি আপনি এটা যদি মনে মানে করেন হ্যাঁ, wishful ওনার thinking, আর্গুমেন্টটা wishful উনি thinking। বলবে, আর আপনি যেটা বলছেন যে যাতে না হয় সেজন্য করা হচ্ছে, এই উপাত্ত কারণ একটা এস্টাবলিশড ফ্যাক্ট না, এটা এটা পরিবর্তন করে উপাত্ত যদি দেয়। আপনার কাছে থাকে আপনি বলেন। আমরা দেখেছি যে তত্ত্বাবধায়ক সরকারের এস্টাবলিশড ফ্যাক্ট, আপনি যে রায়টা পড়ছেন জি। সেখানে এটা একটা অবজারভেশন। একটা রায় কিন্তু 73 পৃষ্ঠা, 173 পৃষ্ঠা, 400 পৃষ্ঠা এরকম রায় হয়, এবং রায়ের একটা কনক্লুশন থাকে। জি। কনক্লুশনে এটা বলে দেওয়া হয়েছে যে এই তত্ত্বাবধায়ক সরকার আর থাকবে না, সংবিধানের সাথে সাংঘর্ষিক। সংবিধানের সাথে তত্ত্বাবধায়ক সরকার থাকবে না সেটা বলা হয়। সাং- বলা হচ্ছে সাংঘর্ষিক। তার কাছে প্রশ্ন ছিল যে সাংঘর্ষিক তত্ত্বাবধায়ক সরকার থাকবে। ব্যবস্থা সাংঘর্ষিক যে কিনা। জিনিসটা সংবিধানের সাথে সাংঘর্ষিক সেটা রাখার প্রয়োজন কি? আর আমি তিনি কিন্তু বলেছেন যে আরো 2 বার হতে পারে, তাহলে তিনি কেন উনি এটা বলেছেন বললেন? আরো 2 বার হতে পারে, কেউ বলতে পারেন আরো 4 বার হতে পারে, আমি চাইতে পারি আরো 10 বার হতে পারে। এটার কোনো তো লিমিট নাই। এই যে আমাদের এই চাওয়া, আমাদের এই পাওয়া, এটার তো কোনো যুক্তির উপর দাঁড়াচ্ছে সাবেক না। একজন প্রধান বিচারপতি যুক্তির উপর দাঁড়াচ্ছে না। উনি বলেছেন 2 বার হতে পারে। এখন একজন চাইতে পারেন, আপনি চাইতে পারেন যে আরো 6 বার হলে দোষ কি? প্রথম কথা হলো এটা সংবিধানের সাথে সাংঘর্ষিক কিনা, সংবিধানের সেটা সাথে আসল। সাংঘর্ষিক কিনা এই প্রশ্নের এক- ক্ষেত্রে তিনি এক- বলেছেন যে এক, জি। এবং আমরা তত্ত্বাবধায়ক সরকার দেখেছি। জি। আমরা 91 সালে দেখেছি। আপনি জানেন এই বিষয়গুলো আমরা আর নতুন করে আলোচনা করতে চাই না, অনেক আলোচনা হয়েছে যে তত্ত্বাবধায়ক সরকারের যিনি দায়িত্বে ছিলেন তিনি আবার প্রধান বিচারপতির দায়িত্বে চলে গেলেন। ঠিক আছে, তো এটা নিয়ে আমরা অনেক আলোচনা হয়েছে, আমরা আলোচনা করতে চাই। আমরা 96 সালে আবার দেখলাম, আমরা 2001 সালে দেখেছি, আমরা এরপরে তো একটা তত্ত্বাবধায়ক সরকার দেখেছি যেটা 2 বছর থেকেছে এবং আরো 10 বছর থাকার নাকি পরিকল্পনা ছিল। তো আপনি কি ধরনের তত্ত্বাবধায়ক সরকার চান, এবং দেশ আমাদের পৃথিবীর কোন কোন জায়গা আছে, কত দেশের গণতন্ত্রে এই তত্ত্বাবধায়ক সরকারটা আছে? বাংলাদেশের গণতন্ত্র অবশ্য পৃথিবীর সব দেশের গণতন্ত্র থেকে একটু ইউনিক, একটু unique। একটু হ্যাঁ, একটু ইউনিক। unique, এই জন্য আমরা এটা চর্চা করেছি। সেই গণতন্ত্র অব্যাহত আমরা রাখার জন্য চর্চা করেছি। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার থাকলেও যে অন্য দল ক্ষমতায় আসতে পারে তার কিন্তু অনেক প্রমাণ আছে, অনেক প্রমাণ আছে পৃথিবীতে। বাংলাদেশে অবশ্য এরকম প্রমাণ ভারতে আছে, বাংলাদেশ তো অবশ্য কাছাকাছি, আমাদের এই সাবকন্টিনেন্টে আছে। অন্তর্বর্তীকালীন সরকার থাকার সময় ভারতের সরকার ক্ষমতায় আসছে। ভারতের তো সরকার তত্ত্বাবধায়ক সরকার নাই, জি। তারপরে তো ভারতে চেঞ্জ হয়, বিজেপি ক্ষমতায় আসে, বিজেপির ও, পরে মানে কংগ্রেস ক্ষমতায় আসে। ভারতের গণতন্ত্রের সাথে আবার বাংলাদেশের গণতন্ত্রের কিছু মৌলিক পার্থক্য আছে। ভারতের গণতন্ত্র অনুযায়ী ভারতের প্রধানমন্ত্রী এত ক্ষমতাবান নন বাংলাদেশের প্রধানমন্ত্রী যত ক্ষমতাবান।
মানে এইটা মানে আপনার কথাটা আমি বুঝতে পারিনি। বাংলাদেশের প্রধানমন্ত্রীর যে ক্ষমতা সংবিধানে দেওয়া আছে, ভারতের প্রধানমন্ত্রীকে একই ক্ষমতা দেওয়া আছে সংবিধানে। আমার মনে হয় যে ভারতের প্রধানমন্ত্রী সংসদের কাছে অনেক বেশি দায়বদ্ধ। আমাদের প্রধানমন্ত্রী সংসদের কাছে অনেক বেশি দায়বদ্ধ। আমি জানি না, বাংলাদেশে আমি জানি না প্রফেসর বাংলাদেশে এই প্রধানমন্ত্রী প্রথম সংসদের কাছে প্রশ্নোত্তর পর্ব চালু করেছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী সংসদের কাছে অনেক দায়বদ্ধ। প্রশ্নোত্তরগুলির মধ্যে বেশিরভাগ প্রশ্ন কিরকম হয় সেটা আমরা অবশ্য দেখেছি। প্রফেসর মনিরুল ইসলামের কাছে আমি জানতে চাইবো যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে যে প্রশ্নটি উঠেছে, আপনি আলোচনাটি শুনছেন, আপনার মতামত শুনবো। ডক্টর মনিরুল ইসলাম। আসলে 2006 সালে এই তত্ত্বাবধায়ক সরকারকে প্রভাবিত করার জন্য আমরা দেখলাম যে বিএনপির আন্তর্জাতিক সম্পাদক হওয়ার সুবাদে যিনি পুরস্কার স্বরূপ হাইকোর্টের বিচারপতি হয়েছিলেন, সে KM হাসানকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার জন্য বিচারপতিদের বয়স 67 বছর করা হলো। এবং তারপরে যখন এই খেলাটা জমলো না, তখন ইয়াজউদ্দিন সাহেবকে দিয়ে বাকি যে অপশনগুলো ছিল সেগুলো সব বাদ দিয়ে সরাসরি ইয়াজউদ্দিন সাহেবের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হয়ে গেলেন তিনি প্রেসিডেন্ট হিসাবে। অতএব এই তত্ত্বাবধায়ক সরকারের এই যে সেটাকে ম্যানিপুলেট করার যে একটা রাজনৈতিক খেলা, সেটা 2006-07 আমরা অত্যন্ত দুর্ভাগ্যজনক বিভিন্ন ঘটনার জন্ম দিতে দেখেছি। অতএব এখানে অনেকগুলো দোষ আছে, এবং যে দোষগুলো আমাদের সুপ্রিম কোর্টের যে ডিসিশন, সেই ডিসিশনে কিন্তু যার জন্য প্রধান বিচারপতিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান না করার জন্য সেখানে তারা অবজারভেশন রেখেছেন, এবং সেখানে জাতীয় সংসদের উপর কিন্তু ছেড়ে দিয়েছেন তিনি ব্যাপারটা। এবং জাতীয় সংসদ দুঃখজনকভাবে আমরা দেখলাম যে আমরা শুনছিলাম যে তারা তত্ত্বাবধায়ক ব্যবস্থা রাখবেন আগামী 2 টার্ম, কিন্তু শেষ মুহূর্তে গিয়ে প্রধানমন্ত্রীর ইচ্ছাতে সেটা আমরা দেখলাম যে সেটা বাতিল করা হলো। এখানে একটা প্রশ্ন যেটা এসে যাবে সেটা হলো যে আসলে নির্বাচনটা যদি সত্যিকারভাবে একটা অবাধ এবং নিরপেক্ষ হয়, তাহলে আমরা দেখব যে যারা ক্ষমতাসীন সরকার আছে তারা জনপ্রিয়তা ধরে রাখতে পারছে না বলেই তারা কিন্তু বারবার ক্ষমতা হারাচ্ছেন। এবং বর্তমান সরকারের অনেকগুলো স্বীকৃতি আছে। আমি তো মনে করি যে গত 42 বছরে যত সরকার এসছে, বর্তমান সরকারের অনেকগুলো স্বীকৃতি সেগুলো সব চাপা পড়ে গেছে তাদের ওই দুর্নীতির কাছে, যে দুর্নীতি একের পর এক তাদের জনপ্রিয়তায় ধস নামিয়েছে, এবং হয়তো তারা এখন খুব শিওর হতে পারছেন না যে তারা একটা অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনে ক্ষমতা ধরে রাখতে পারবেন। অতএব এখানে যে প্রশ্নটা বারবার এসে যাচ্ছে সেটা হলো যে একটা অবাধ এবং নিরপেক্ষ নির্বাচনে জনগণ ভোট দিয়ে যদি কোনো পরিবর্তন আনে, সেটাকে যদি আমরা নানা রকম ম্যানিপুলেশনের মাধ্যমে এবং নির্বাচনকে ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে সেটাকে আমরা প্রভাবিত করার যে একটা প্রয়াস আমরা 2006-এ দেখেছি, এবং আবার এই 2013-তে এসে আমরা দেখতে পাচ্ছি, এটা দুর্ভাগ্যজনক। এখানে ওই যে বললাম যে হারার জন্য কেউ প্রস্তুত নয়। গত 4টা নির্বাচনে যারা বারবার হেরেছে, কেউ কিন্তু এই নির্বাচনে হারটা কেউ গ্রহণ করেনি, তারা কিন্তু প্রত্যেকেই কারচুপির কথা বলেছেন। প্রফেসর মনিরুল ইসলাম, আপনাকে ধন্যবাদ। আমি একটু জনাব আলী ইমাম মজুমদার আপনাকে জানতে চাইবো যে যখনই তত্ত্বাবধায়ক সরকারের প্রসঙ্গটা আসে, তখন তত্ত্বাবধায়ক সরকার যে কত খারাপ হতে পারে এটার উদাহরণ হিসেবে আপনি যে তত্ত্বাবধায়ক সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ছিলেন, সেই তত্ত্বাবধায়ক সরকারটা কথা আসে। আমি সরকারের ছিলাম, তত্ত্বাবধায়ক সরকার মন্ত্রিপরিষদ ছিলাম এটা বলা যাবে না। আমি সরকারের মন্ত্রিপরিষদ সচিব ছিলাম। এখন তত্ত্বাবধায়ক সরকারের খারাপ এক্সাম্পল হিসেবে ওইটাকে আনা হয়, যেমন যে 3 মাসের জায়গায় আপনারা 2 বছর ছিলেন। হ্যাঁ, 3 মাসে ওই সরকার হয়তো 2 বছর ছিল। 3 মাসের মেয়াদের মধ্যে ইয়াজউদ্দিন সাহেবের সময় প্রায় 2.5 মাস চলে গেছিল, আর প্রায় 15 দিনের মতো ছিল। কিন্তু তখন কিন্তু দেশব্যাপী দাবি ছিল, বিশেষ করে বর্তমান ক্ষমতাসীন দল যে তাদের দাবি ছিল যে একটা ছবিযুক্ত ভোটার তালিকা করতে হবে সারা দেশে, নতুনভাবে ভোটার পরিচয়পত্র দিতে হবে। সেটা বাকি 15 দিনের মধ্যে সম্ভব ছিল কিনা, এটা একটা প্রশ্ন থাকতেছে। দ্বিতীয় নম্বর কথা, দেশব্যাপী দাবি ছিল, তখনকার সংবাদপত্রগুলিতে আপনি ঘেটে দেখেন যে এখানে দুর্নীতির বিরুদ্ধে একটা বড় ধরনের ব্যবস্থা নিতে হবে, এই ধরনের দাবি ছিল। তারপরে তখনকার কতগুলি প্রতিষ্ঠান বিশেষ করে পাবলিক সার্ভিস কমিশন, তারপরে নির্বাচন কমিশন, এগুলি প্রচণ্ড রকমভাবে প্রশ্নবিদ্ধ হয়ে গেছিল, এবং এগুলির বিশেষ করে নির্বাচনের কতগুলি বিধিবিধান পরিবর্তনের প্রশ্ন ছিল। এগুলি সেই বাকি 15 দিনের মধ্যে এটা করা সম্ভব ছিল কিনা, এবং সেটা করার জন্য 2 বছর সময় দরকার ছিল কিনা সেটা হয়তো বিতর্ক হতে পারে, কিন্তু অন্তত 15 দিন বা
15 দিন enough ছিল 15 না। দিন বা মানে 3 মাস বা 6 মাসের মধ্যে এনাফ ছিল না। গোটা দেশে ছবিযুক্ত ভোটার তালিকা এবং ভোটার আইডি কার্ড দেয়া, এটা একটা ইউনিক কাজ, এই দেশের ইতিহাসে একটা যুগান্তকারী পদক্ষেপ রেখেছে, এটা সম্ভব ছিল না। এটা ব্যারিস্টার হায়দার আলী, আপনি নিশ্চয়ই বলবেন, আমি একটু তার আগে একটু প্রশ্ন করে রাখি, আপনি যেটাকে এস্টাবলিশ ফ্যাক্ট বলছেন সেই এস্টাবলিশ ফ্যাক্টের অধীনেই ব্যারিস্টার হায়দার আলী, আপনি নিশ্চয়ই বলবেন, আমি একটু তার আগে একটু প্রশ্ন করে রাখি, আপনি যেটাকে এস্টাবলিশ ফ্যাক্ট বলছেন সেই এস্টাবলিশ ফ্যাক্টের অধীনেই 2006 সালে আমরা দেখেছি যে যেটি প্রফেসর মনিরুল ইসলাম আবার বলছিলেন যে আমরা রাষ্ট্রপতিকেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের দায়িত্ব নিতে দেখেছি। আমি বিষয়টা- মানে সেই এস্টাবলিশ ফ্যাক্টের মাধ্যমে কিন্তু আমরা একটা নিরপেক্ষ বা সংকটের উত্তরণের অবস্থা দেখি নাই 2006 Yes, সাল থেকে। আপনি এখানে একটি প্রশ্নের উত্তর দেই। জি মানুষের জন্য সংবিধান, সংবিধানের জন্য মানুষ নয়। জি জি বাংলাদেশে 16 কোটি লোক, তাদের জন্য তাদের স্বার্থে সংবিধান শতবার চেঞ্জ হতে পারে। জি একটি সংবিধান এমন কিছু না যে সেটা পরিবর্তন করা যাবে না। জি এটা যে কোনো সময় মানে মেজরিটি দ্বারা, এটা পার্লামেন্টে মেজরিটি দ্বারা এটা চেঞ্জ করা যাবে। কখন চেঞ্জ করা যাবে? জনগণের স্বার্থে। জি তত্ত্বাবধায়ক সরকারের পরিবর্তে অন্য কি হবে আজ পর্যন্ত বাংলাদেশ সেটা বর্তমান সরকার দেখাতে পারে নাই। জি। এই সরকারই সেখানে ফাইট করেছে, এখন এই সরকার সেখান থেকে ব্যাক আউট করেছে। জি। সুতরাং আমি যে কথাটা বলতে চাই যে আপনি যেটা বললেন যে ইয়াজউদ্দিন আহমদ, ইয়াজউদ্দিন আহমদের আগে তো হাসান সাহেবের কথা বলা হয়েছিল, জি। এবং আওয়ামী লীগ সেখানে বা অন্যান্য বিরোধী দলের তারা আপনাকে বলতে একটু পারতো। মনে করে দিতে চাই ব্যারিস্টার হায়দার আলী যে আমাদের এই রায়টা যে সময় দেয়া হয়েছিল তার অন্তত 2 সপ্তাহ আগে বেগম জিয়া 2011 সালে বলেছিলেন যে বিচারপতি এবিএম খায়রুল হককে তিনি তত্ত্বাবধায়ক সরকার বিভাগের প্রধান হিসেবে মানবেন না, জি। স্পষ্ট বলেছিলেন। তাহলে কি আমরা আবারও যে জনাব আলী ইমাম মজুমদার সাহেবের সময়কালে সরকারের ফিরে যাওয়ার আশঙ্কায় পড়তাম না? ব্যাপার হলো সেটা তো সরকার না, সেটা হলো মানে ইললিগ্যাল, মানে তত্ত্বাবধায়ক সরকার যদি বাতিল না হতো মানে তাহলে তো সেটা এখন হলো বিচারপতি এবিএম খায়রুল হক মিলিটারি ব্যাক গভর্নমেন্ট, সেটা কিন্তু তত্ত্বাবধায়ক সরকার না। এই যে 111 পরে যারা আসছে জি। তারা হলো মিলিটারি ব্যাক গভর্নমেন্ট না, আমি এবং একটু- ইললিগ্যাল আমি এবং একটু ইররেগুলার আমি গভর্নমেন্ট। একটু একাডেমিক ইন্টারেস্টে জেনে রাখি, যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এখনো সংবিধানে থাকতো, বিচারপতি এবিএম খায়রুল হককে না মানা হতো, অন্য কাউকে নেওয়া যেত, অ্যাডভোকেট আব্দুল হামিদ, অসুবিধা নাই। অ্যাডভোকেট আব্দুল হামিদ রাষ্ট্রপতি থাকা অবস্থায় আপনারা বা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হলে আপনি নির্বাচন করতেন? না না, অবশ্যই এটা এটা বিভিন্ন প্রেক্ষাপটে সেখানে হাসান সাহেবের পরে অন্য কাকে নেওয়া হবে সেই ব্যাপারে তখন ওই সময় যারা সরকারে বা যারা সরকার বাইরে ছিল জি। তারা তো কোনো সমঝোতা আসে নাই। তারা সেখানে পরিষ্কার বলা আছে যে এপিলেট ডিভিশনে যারা রিটায়ার করছে সিনিয়র যে জাজের সময়, মধ্যে, জি। তাদের ভিতর থেকে নেওয়া যেতে পারতো। সেই উদ্যোগ কি নেওয়া হয়েছিল? না, নেওয়া হয়েছিল, কিন্তু সেখানে একটা মানে স্ট্যান্ড স্টিল হয়ে গেছিল, স্থবির হয়ে গেছিল। স্থবির হ্যাঁ। তো আমরা দুই পক্ষেই দেখতে পাচ্ছিলাম, ঠিক না? স্থবির হয়ে গেছিল। মানে আমাদের তো ওই অবস্থা থেকে উত্তর। যাই হোক, আমাদের দর্শকরা একটি প্রশ্ন করছে জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে, সেটি আসলে আমরা অনুষ্ঠান শুরুর আগে থেকে এই প্রশ্নটি পাচ্ছি, আবারও সেই প্রশ্নটি আসছে এরকম, সেটা হচ্ছে 6ই মে যে হেফাজতকে শাপলা তত্ত্ব থেকে সরিয়ে দেওয়ার জন্য যে অভিযান চালানো হয়েছিল, তারপর দিন খুব সাত সকালে আপনার নির্দেশে বেশ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছিল। অনেকে সেটিকে সংশয়ের চোখে দেখছেন যে কেন এই পরিষ্কার পরিচ্ছন্নতাটা এত গুরুত্বপূর্ণ হয়ে পড়লো। আপনি জবাব দিবেন, আবারও আমাকে একটা বিরতি নিতে হচ্ছে, বিরতি থেকে ফিরে এসে একটা বিরতি নিচ্ছি। বিরতির পর ফিরে এলাম। আজকের বাংলাদেশে জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান, 5 তারিখের বা 6 তারিখের ঘটনাটা যদি একটু। 6 তারিখে মতিঝিল এলাকায় সাফসুতরো অভিযান। জি। প্রথমত একটা জিনিস ক্লিয়ার করতে হবে যে এই ঢাকা শহর যে পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, এটা কিন্তু আমাদের ঢাকায় দুটো সিটি কর্পোরেশন আছে, ঢাকা উত্তর এবং ঢাকা দক্ষিণ, তাদের আওতায় করা হয়ে থাকে এবং তাদের লোকেরা এই কাজটা করে। এখানে আমার কোনো বিশেষ নির্দেশনার প্রয়োজন হয় না। আর 7 সকালে বলতে আপনি কি বুঝিয়েছেন এটা আমি বুঝি নাই। আমাদের লোকেরা 7 সকালেই কাজ শুরু করে আজানের পরপরই, এটাই নিয়ম। মানে যখন মানুষজন রাস্তায় বেরিয়ে পড়ে তখন তো আর ঝাড়ু টাড়ু ওই দিন কোনো দেওয়া যায় বিশেষ না। উদ্যোগ, বিশেষ প্রস্তুতি ছিল কিনা এরকম? হ্যাঁ, ওখানে তো একটু বিশেষ লোকজনকে পাঠাতে হয়েছে, কেন ওখানে লোকজন বেশি বেশি গাড়ি, দরকার ছিল, বেশি লোক দরকার ছিল। আপনি যদি লক্ষ্য করেন যে এখানে কত হাজার লোক সমবেত হয়েছিলেন, কত জিনিস এখানে ছিল, কতটা আগুন লাগানো হয়েছে, কত জায়গায় ধ্বংসাত্মক কার্যকলাপ চালানো হয়েছে, এসব যদি ক্লিয়ার করতে হয় অবশ্যই কিছু বেশি লোক তো লাগবেই। এবং এই লোকগুলো কাজ শুরু করে সকাল 5:30টার পর থেকে, এবং আমিও সকাল 8:30টার দিকে এটা ভিজিটে যাই। যখন আমাদের লোকেরা কাজ করছিল তখন আমি হাজার হাজার লোককে রাস্তায় দেখেছি, হাজার হাজার লোক রাস্তায় ছিলেন এবং তাদের সামনেই এই সাফসুতরো করার কাজটি চলেছে বেলা 2টা পর্যন্ত। তো সুতরাং এখানে বিশেষ উদ্দেশ্যে অন্য কিছু কনস্পিরেসি থিওরি খুঁজতে যারা খুঁজছেন তাদের ব্যাপারে আমার কোনো মন্তব্য নাই। মানে এটা রেগুলার
ওয়ার্কেরই একটা অংশ, রেগুলার বাট স্পেশাল, রেগুলার বাট স্পেশাল। বিকজ এখানে স্পেশাল রিজন আছে স্পেশাল হওয়ার জন্য। ব্যারিস্টার হায়দার আলী, আপনি বলতে চেয়েছিলেন এর আগে জনাব আবু আলা মোহাম্মদ শহীদ খান বলেছিলেন যে 3 দিনের মধ্যে এটা হয়ে যাবে, সেটা নিশ্চয়তা আপনি আচ্ছা, কিভাবে সেই দিচ্ছেন? কথাটা হলো যে শুনেন, ব্যাপার হলো যে গত 4.5 বছরে বর্তমান সরকার, মহাজোট সরকার যে সকল কাজ করেছে, অ্যাচিভমেন্ট তাদের খুবই গৌণ। যেমন ধরেন 96,000 কোটি টাকার শেয়ার কেলেঙ্কারি হয়েছে, সেটা আজ পর্যন্ত কোনো বিচার হয়নি। এখানে 57 জন চৌখুশ সামরিক অফিসারকে হত্যা করাইছে বিডিআরের সেই পিলখানা, সেটারও তেমন কোনো সুরাহা হয়নি। এখানে আপনার এই হলমার্ক কেলেঙ্কারি হয়েছে, পদ্মা সেতুর কেলেঙ্কারি হয়েছে। এই যে বিভিন্ন রকম বর্তমানে এই তত্ত্বাবধায়ক সরকারের জন্য যখন আন্দোলন করছে বিরোধী দলের নেতাকর্মীরা, এখানে আপনার বর্তমান সরকারের ক্যারেক্টারিস্টিক ফুটে উঠেছে হামলা, মামলা, গুম, খুন এবং তাদেরকে রিমান্ডে নেওয়া, ডান্ডা বেরি পড়া। মানে আমাদের প্রশ্নটা ছিল হচ্ছে যে 3 দিনের মধ্যে যে আমি একটা হয়ে কথাটা যাবে। বলতেছি, জি, জি, যেহেতু তাদেরকে শান্তিপূর্ণভাবে মিছিল করতে দেয় না তত্ত্বাবধায়ক সরকারের প্রতিষ্ঠার জন্য, এবং তারা এখানে আইনের শাসন ভঙ্গ করেছে সরকার। দেশে বর্তমানে রুল অফ ল নাই। রুল অফ ল মানে কি, একজনকে বিনা বিচারে আটক রাখা যাবে না, গ্রেপ্তার অযথা করা যাবে না, কিন্তু এখনো হচ্ছে। শীর্ষ নেতাদের মধ্যে ডান্ডা বেরি পড়ানো হচ্ছে, মাসের পর মাস তাদেরকে হাজতে রাখা হচ্ছে। নেতাদের ডান্ডাবেরির কথাটা যদি আমরা বাদ দেই, তাহলে রুল অফ ল এর যে ধারাবাহিকতা আমরা গত 20 বছর ধরে দেখে আসতেছি, তার থেকে কি খুব বেশি ব্যত্যয় এখন ঘটেছে? ভীষণ ভাবে ব্যক্ত করে, ভীষণ ভাবে, মানে সাংঘাতিকভাবে। অল্প স্বল্প না, ভয়াবহ ভয়াবহ। আচ্ছা, এখানে এই বিষয়গুলো আলোচনা করতে হবে, ওনার সাথে কিছু রাজনৈতিক হিউম্যান লোককে রাইটস আপনি বর্তমানে নাই, মানবাধিকার নাই, এবং মানবাধিকার আরো বেশি ভঙ্গ হয়েছে। যেহেতু বিরোধী দলেরা তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করছে, সেটাকে যাচ্ছে তাই সেটা দমন করা বিরোধী দলের হচ্ছে। তত্ত্বাবধায়ক সরকার আন্দোলনের পাশাপাশি অবশ্য কিন্তু আমরা- যদি এটা যদি তার গভর্নমেন্ট যদি সহনশীল হইতো, দ্রুত গতিতে এই ব্যাপারটা নিষ্পত্তি করতো, তাহলে আপনার এই হরতাল হইতো না। আর এই যে অনেক কিছু, যে 300 লোক যে নিহত করা হয়েছে, আবার হেফাজতে ইসলামে কত মারা গেছে এটা আল্লাহ জানে। কারণ সেখানে একটা প্রশ্ন দেখা যাচ্ছে, রাত 11টার সময় আপনার অন্ধকার নেমে আসছে, গভীর রাত্রে নাইট অপারেশন না, সেটা নিয়ে অবশ্য আমরা অনেক কথা বলেছি যে আমরা মিডিয়া সেখানে এই ছিলাম। ঘটনাগুলো একটা সঙ্গে আরেকটা জড়িত। না, আপনি বলছেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা হলে সেই রকম তত্ত্বাবধায়ক সব হলে ধরেন আপাতত আন্দোলন বন্ধ হয়ে যাবে। আন্দোলন কিন্তু আপনারা একলা করছেন না। হেফাজতের 13 দফা দাবির মধ্যে, হেফাজতের 13 দফা দাবির মধ্যে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নাই। না, আমি সে কথা বলছি। এবং না। হেফাজতের 13 দফা- ইসলাম হইল একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান। হেফাজতে ইসলামের দাবি থেকে তারা সেই- 13টা দাবি নিয়ে আসছে, না, তারা সেই দাবিগুলো সরকার তাদের সাথে আলাপ আলোচনা করতে অরাজনৈতিক পারে। প্রতিষ্ঠান আপনি বলছেন, কিন্তু হেফাজতের এখান থেকে কিন্তু বলা আছে যারা আজকে ক্ষমতায় আছেন বা যারা ক্ষমতায় আসতে চান তারা আমাদের দাবি মেনেই আসতে হবে। সেটা কতটা অরাজনৈতিক আমি এটা জানি না, এটা নিয়ে আবার পরে আপনার সঙ্গে আমি কথা বলবো না। আমি একটু জনাব আলী মাহমুদ মজুমদার আপনার কাছে বলতে চাইছিলাম যে বেআইনি সরকার যে বলা হচ্ছে আপনাদের সময়টাকে, সেটা নিয়ে আপনি একটু কথা আমাদের সময় আমি 32 বছর চাকরি করেছি। জি, ও আপনাদের সময় আপনি না, আমি দুঃখিত, 2007 থেকে 2009 সাল পর্যন্ত সময়টা। এখানে জি আমাকে পার্টিকুলারলি ওই ইয়েটা ধরছেন জি, কেন? 2007 থেকে 2009 এখন আমি 32 বছর সরকারি চাকরি করেছি, সিভিল সার্ভিস ছিলাম। জি। এখন সেটা হচ্ছে যে একটা পরিস্থিতির কারণে, এর আগের পরিস্থিতি যদি আপনি বিশ্লেষণ করেন, বাংলাদেশে আমি যদি এটাকে বলি, এটা বোধহয় বাড়িয়ে বলা হবে না, একটা গৃহযুদ্ধের মতো পরিস্থিতি সৃষ্টি হয়। একাডেমিক ইন্টারেস্ট একটা বিষয় জানতে চাইবো, জি। তখনকার পরিস্থিতি আর এখনকার পরিস্থিতির মধ্যে যদি আমি কোয়ান্টিফাই করি, তাহলে কিরকম একটা অবস্থা? না, সেই সময় যদি 50 খারাপ হয়, এখন কি 49 খারাপ না 51 খারাপ? না, এখনো মানে আপনার 49 বা 51 না, আরো ইয়াতে আছে, আরো কম খারাপ আছে। আরো কম আছে। কারণটা আমি বলছি আপনাকে। জি। এখন হচ্ছে সরকারের মেয়াদ কিন্তু এখনো শেষ হয়নি, পার্লামেন্টের মেয়াদ শেষ হয়নি। আমাদের এখানে একটা বড় রকম ইয়া আছে এখানে। জি। আমি যেটা বলছি যে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন যে কটা পার্লামেন্ট হয়েছে, যে 1991, 1996 এর জুন, 2001, তিনোটা কিন্তু পুরো মেয়াদ করেছে, এবং আশা করা যায় যে এবারের সংসদও মেয়াদ তার পুরো করবে। কিন্তু যেগুলি দলীয় সরকারের অধীনে, যে বাংলাদেশে স্বাধীন বাংলাদেশে যে নির্বাচনগুলি হয়েছে, একটাও মেয়াদ পুরো করতে পারেনি। সুতরাং এখানে যে এই ব্যাপারটা সাথে আপনাকে এখানে ইয়া করা যাবে না, একটার সাথে একটাকে এখানে মিলানো যাবে না এখানে। আর ওই বর্তমানে যে ইয়েটা আসছে, যে এই সরকারের মেয়াদ এখনো 7-8 মাস বাকি আছে, ডিসেম্বর পর্যন্ত মেয়াদ আছে তাদের। 7-8 মাস বাকি আছে, এখনো তারা এমন একটা জায়গায় পৌঁছে নাই যে তাদের মেয়াদ শেষ হয়ে গেছে। যে প্রফেসর মাইনুল ইসলাম যেটা বলতেছিলেন, যে আগেই তারা ফেলে দিতে চাচ্ছে, এটা তো আগেই ফেলে দেয়া, তাদের মেয়াদ এখনো বাকি রয়ে গেছে।
এখানে তো এটা মানে আমি মনে করি না যেটা যৌক্তিক কারণ আছে। তারা আন্দোলন করতে পারে তত্ত্বাবধায়ক সরকারের জন্য বা যে কোনো আন্দোলনের জন্য। আর তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্ন যেটা বললেন যে এখনো যে ইয়াটা হচ্ছে, সংবিধানের কথা আসছে, সংবিধান মেনেও একটা নিরপেক্ষ এবং সকলের কাছে গ্রহণযোগ্য একটা সরকার গঠন করা যায় বলে কয়েকটা মহল থেকে পরামর্শ আসছে। মানে অনেকগুলি মহল থেকে অনেকগুলি মহল থেকে পরামর্শ আসছে। এখন দুটা প্রধান রাজনৈতিক দল মিলে একটা সিদ্ধান্ত যদি নেয়, এখানে ব্যারিস্টার হায়দার আলী যে কথাটা বলেছেন 3 দিনের মধ্যে সমাধান হবে, এটা 3 দিনের মধ্যে সমাধান হবে না, কারণ সমস্যা অনেকগুলি। তবে একটা এখানে ডক্টর আকবর আলী খানের একটা কথা আছে এই 5 তারিখের ঘটনাটা নিয়ে, যে এটা কিন্তু রোগ না, রোগের লক্ষণ। অনেকাংশে উপশম হবে বলে আমি মনে করছি, তো পুরো ইয়ে হবে না, মানে অনেকাংশে উপশম, অনেকাংশে উপশম। আমি জনাব আবুল আলম মোহাম্মদ শহীদ খানের কাছে আবার একটু অন্য বিষয় নিয়ে আসতে চাই। স্থানীয় সরকারের অধীনে থাকা ঢাকা শহরের সব বড় বড় সড়ক, মোড়, চত্বরের সভা সমাবেশে অনুমতি দিচ্ছে হচ্ছে পুলিশ। এতে করে পথচারী যাত্রীরা ভোগান্তিতে পড়ছে স্বাভাবিকভাবে। সড়ক, মোড়, চত্বরের সভা সমাবেশে অনুমতি দিচ্ছে হচ্ছে পুলিশ। এতে করে পথচারী যাত্রীরা ভোগান্তিতে পড়ছে স্বাভাবিকভাবে। সড়ক ডিভাইডারেরও অনেক রকম ক্ষতি হচ্ছে, এটা নিশ্চয়ই আপনি সবচেয়ে ভালো বলতে পারবেন। স্থানীয় সরকারের আসলে এই ক্ষেত্রে ভূমিকা কি? সম্পদ আপনাদের অধীনে, অনুমতি দিচ্ছে পুলিশ, বিষয়টিকে কিভাবে দেখেন একটু যদি সংক্ষেপে বলতে। এটা তো একটা মানে রাজধানীতে বিভিন্ন কর্তৃপক্ষ আছে, শুধুমাত্র স্থানীয় সরকার কর্তৃপক্ষ নাই, মেট্রোপলিটন পুলিশ আছে, আমাদের রাজুক আছে, বিভিন্ন কর্তৃপক্ষ। এবং সভা সমিতির অনুমতিটা সাধারণত পুলিশ দিয়ে থাকে তাদের মেট্রোপলিটন আইনে। তো আমরা যেটা পুলিশ কর্তৃপক্ষকে অনুরোধ করেছি অলরেডি, এবং ফর্মালি আমরা অনুরোধ করব, সেটা হচ্ছে যে এমন কোনো জায়গায় সভা সমাবেশের অনুমতি না দেওয়া যেখানে মানুষের বেশি কষ্ট হয়, তো আমাদেরকে খুঁজে বের করতে হবে। যেমন শাপলা চত্বর, সেখানে সভা সমাবেশের অনুমতি করতে দেওয়া উচিত না, এই কারণে যে এই জায়গাটা খুবই সেন্সিটিভ একটা জায়গা। এখানে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক, অন্যান্য ব্যাংক, এবং এটা আমাদের বাণিজ্যিক হার্ট। তো এই হার্টের এখানে যদি 2 দিন 3 দিন ধরে কেউ অবস্থান করেন এবং এই ধরনের তাণ্ডব চালাতে থাকেন, তো সেটা আমাদের মানুষের জন্য খুব সুকর হবে না, সামলানো খুব মুশকিল। আমরা আরেকটি বিরতি নিচ্ছি, অতিথিদের সঙ্গে আরো কথা হবে বিরতির পর ফিরে এলাম আজকে বাংলাদেশে। জনাব আলিম মজুমদার, আপনার কাছে জানতে চাইবো যে আসলে এই সংকট নিরসনের জন্য এই মুহূর্তে সবচেয়ে বেশি প্রায়োরিটি কিসের মধ্যে দেওয়া উচিত দুটি দলে? আমি অন্তত এটা মনে করি যে একটা গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য সবগুলি দল যাতে এটা অংশগ্রহণ করে এবং সেই নির্বাচনটা যাতে পক্ষপাতহীনভাবে নির্বাচনটা হয়, সেই ধরনের একটা ব্যবস্থার জন্য প্রধান রাজনৈতিক দলগুলি একটা ঐক্যমত্য দরকার। এই ঐক্যমত্যটা যদি আসে তাহলে অন্যান্য সমস্যাগুলি একেবারেই চলে যাবে তা না, অন্যান্য সমস্যা থাকবে কিন্তু এগুলির তীব্রতা হ্রাস পাবে। বেশ, হায়দার আলী, আমার একটা একাডেমিক ইন্টারেস্ট আপনার কাছে জানার আছে, সেজন্য আপনি হয়তো 1.5 মিনিট বলবেন এখন। সেটা হচ্ছে যে হরতাল দিলে সরকারের কি ক্ষতি হয়? যেমন 173 দিন হরতাল দিয়েছিল, আপনি বিএনপি যখন ক্ষমতা ছিল সেই সময় সচিব ছিলেন, কি আসলে কি ক্ষতি হয়? মানে না, হরতাল দিলে অবশ্যই ক্ষতি হয়। আপনাকে একদিন আগে ক্ষমতা ছেড়েছেন সেজন্য, বা ওই সময় কি বিএনপি একদিন আগে ক্ষমতা ছেড়েছে? হরতালটা হইল সারা গণতান্ত্রিক দুনিয়ার একটি এটা মানে একটা পদ্ধতি, গণতান্ত্রিক পদ্ধতি। যখন সরকার কোনো কথা মানতে চায় না, যখন ন্যায্য দাবিগুলো অবহেলা করে এবং সে ফ্যাসিস্ট আচরণ করে, তখন হরতালই একমাত্র সেখানে পদ্ধতি। এবং হরতাল দেওয়ার পরে সরকারের একটা সম্মতি আসে, হ্যাঁ সম্মতি আসে। যেমন ধরেন ওই সময় বিএনপি গভর্নমেন্ট সম্মতি আসছে কেয়ারটেকার গভর্নমেন্ট দেওয়ার জন্য, তারা হরতাল করেছে, এবং এইবার তারা তাদের যে প্রোডাক্ট, তাদের যে বেবি চাইল্ড, সেটাকে থেকে ব্যাকআউট করছে। কেন করছে? কারণ আওয়ামী লীগ গত 4.5 বছরের যে অ্যাচিভমেন্ট দেখাইছে, তার ব্যর্থতা হইল ভয়াবহ আকার। এখন সে জানে যে ক্ষমতায় আসতে পারবে না, অতএব নিরপেক্ষ, অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিলে সে ক্ষমতায় আসবে না। এখন বিরোধী দলের ভূমিকা সে গ্রহণ করতে রাজি নয়। এই জন্য সে এত মানে শত শত লোক হত্যা করছে, এবং দেশে ধরেন হরতালের সময় অনেক সময় গাড়ি ঘোড়া পুরানো হয়, ধ্বংস হয়, অনেক সময় গাড়ি ঘোড়া পুরানো হয় না, মানে সবসময় ভয় দেখছি না, যার ফলে ক্ষতি হয়তো দেশে। এবং শুধু তাই না, ফ্যাক্টরিগুলো বন্ধ থাকে অনেক সময়। এটা উদ্দেশ্যটা হলো যে সরকার যেন বিষয়টা উপলব্ধি করতে পারে এবং গুরুত্ব সহকারে। যেমন ধরেন এখন আপনার তত্ত্বাবধায়ক সরকার, এটা পার্লামেন্টে আলোচনা হবে না, এটা আলোচনা হবে পার্লামেন্টের বাহিরে। প্রথমে বাহিরে হইয়া তারা আলোচনা করে ঠিকঠাক করবে। যেহেতু মহাজোট সরকারে তাদের মেজরিটি রয়েছে ভীষণভাবে,
তারা পার্লামেন্টে পাশ করে সেদিন তারা বলবে যে বিএনপি পাশ করে আপনারা এটা ঠিক করে ফেলবে। হ্যাঁ, এই ঠিক ব্যাপারে করে নিয়ে আসবে। এই ব্যাপারে মোটামুটি আমার মতামত এরকমই জনাব আবুল মোহাম্মদ শহীদ খান, যে ব্যাপারটি তো ছিল সংবিধান, আপনারা এটা বাতিল করেছেন, এখন আপনারা যদি উপলব্ধি করেন যে সব দলকে নিয়ে ক্ষমতায় আসার জন্য সেটি ইয়ে এটা করা তো আমি বাতিল করিনি বা আমরা বাতিল করিনি, সিভিল সার্ভিসের কোন না, সিভিল আমি এটাতে এই বর্তমান সংসদ জি আর ওই যে রায়টার কথা বলা হচ্ছে জি। ওই রায়ের বলেই তো উনি বলছেন যে ওখানে দুবার লেখা আছে যে দুবার তত্ত্বাবধায়ক সরকার থাকলে ভালো হয়। তো ওই রায়টে এটাও তো লেখা আছে যে পার্লামেন্ট ডিসাইড চাইলে। করবে কি ধরনের সরকার হবে। এখন ব্যারিস্টার হায়দার খালেদা জিয়ার উপদেষ্টা বেগম খালেদা জিয়ার, তো উনি বলতেছেন এটা পার্লামেন্ট এখন হবে না। তো তার মানেটা কি, মানে এটা তাহলে কোথায় হবে? রাস্তায় হবে, 0 পয়েন্টে আমরা ডিসাইড করবো যে তত্ত্বাবধায়ক সরকার কিভাবে হবে। এই তো এই ধরনের কথাবার্তা বললে তো অসুবিধা। কথাবার্তা যেটা বলতে হবে সেটা হলো যে যেখানে গেলে সমস্যার সমাধান হবে, যেটা আমাদের প্রাক্তন ক্যাবিনেট সেক্রেটারি সাহেব বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকার, তত্ত্বাবধায়কের আদলে কোনো সরকার, ইন্টারিম গভর্নমেন্ট যেটাই আমরা করতে চাই সেই জিনিসটা কিন্তু আলোচনা হতে হবে পার্লামেন্টে, এবং পার্লামেন্টে আলোচনার মধ্য দিয়েই এই সমস্যার সমাধানে পৌঁছা সম্ভব। এটা 0 পয়েন্টে কিংবা শাপলা চত্বরে কিংবা আরও একটা জায়গায় এইসব করে সম্ভব না। আর হরতালের বিষয়টা উনি যেটা বললেন যে গাড়ি টাড়ি পোড়ানো হয়, আসলে এখন হরতালের দিনে গাড়ি পোড়ানো হয় না। আমার মাঝে মাঝে জানতে ইচ্ছা করে যারা হরতাল ডাকেন, যেন আমাদের তো কিছু কাজ থাকে, পার্সোনাল কাজ, সরকারি কাজের বাইরে, তো আমার জানতে ইচ্ছা করে যে ওনারা কখন গাড়ি পোড়ানো শুরু করবেন, এটা একটু যদি ওনার মাধ্যমে জানিয়ে দেন তাহলে আমরা একটু গাড়ি টাড়ি নিয়ে বের হতে পারি। আমাদের আজকে সময় Actually, হরতালের সময় সরকারের পক্ষ থেকে গাড়ি পোড়ানো হয়। সরকারি পক্ষ থেকেও গাড়ি পোড়ানোর অভিযোগ আছে, সরকারি পক্ষ থেকেও গাড়ি পোড়ানোর অভিযোগ আছে। তবে আমরা আশা করব যে আমরা এই ধরনের সংঘাতমূলক রাজনীতি থেকে বেরিয়ে আসবো। আজকের অনুষ্ঠানে আসার জন্য আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে, দেখা হবে আগামীকাল এই সময়। শুভরাত্রি।